খগেনদার অবস্থা খুবই খারাপ। খগেনদার যে বোল্ডারটা ওনার মুখের মধ্যে মারা হয়েছে সেটা সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসেছিলেন। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই। আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। অবশ্য তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে, বিধানসভায় আমি তারই সহকর্মী। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ। একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গের দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব। তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না। শোল্ডারে কিছু সমস্যা রয়েছে, বলেছে এগুলো 2-3 সপ্তাহ লাগবে। 2-3 সপ্তাহ তো আমি ঘরে বসে থাকতে পারবো। তারপরে এই মুহূর্তে ফ্লাড রিলিফের কাজ চলছে, ঠিক আছে। আর যতদিন শরীর আছে, রাজনীতি করা ছেলে মানুষের জন্য কাজ করবে, ঠিক আছে, চলবে। রাজনীতির মধ্যেই থাকবে। খগেন মুর্মুর কিরকম কি পরিস্থিতি রয়েছে? তাকে কি খগেনদার অবস্থা খুবই খারাপ। খগেনদার যে বোল্ডারটা ওনার মুখের মধ্যে মারা হয়েছে সেটা এখানে লেগেছে। ওই বোল্ডার আমারও লাগতে পারত, সমীরদার, সিআইএসএফ, যে কারো লাগতে পারত। খগেনদার এই বয়সে এখানে ওনার এখানে ভেঙে গেছে। এবার এটা নিয়ে কি করা হবে সেই নিয়ে ডাক্তারবাবু বললো যে 1 ইঞ্চি উপরে রাখলে ওনার চোখ এবং পুরো মানে ওনার প্রাণে নিয়ে হয়ে যেতে পারে। এটা মানে আমিও জানি না, আমিও গাড়িতে উঠলাম, আমাদের গাড়ির কোনো কাঁচ আসত ছিল না, একটা কাঁচ নেই। আমি আজকেও সকালবেলা দেখি চুল থেকে কাঁচের টুকরো বেরোচ্ছে, যেহেতু সবটা চুলের ভেতরটা দেখা হয়নি। বেঁচে ফিরেছি, এটাই অনেক। তার আগে যেভাবে আমাকে মারা হয়েছে, আমি যদি কোনোভাবে মাটিতে পড়ে যেতাম আমাকে ওখানে পিটিয়ে মেরে ফেলে। রিলিফ নিয়ে কোনো বিষয় নেই। ওরা আমাকে জিজ্ঞেস করছিল আপনি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালে নাচ করছে। আমি আপনাদেরকে বলি প্রায় 30 জন না কতজন হয়ে গেছে মৃত্যু। তা আমার এই প্রশ্ন করার অধিকার নেই। মুখ্যমন্ত্রী নাচ করবেন, উনি বসে থাকতে পারতেন, কার্নিভালে অবস্থান করতে পারতেন। অদ্ভুত যুক্তি। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই সময় আসলে রিলিফের অসুবিধে হতো। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো সাংবাদিক, ময়নাগুড়িতে যখন ঝড় এসেছিল, যখন মৃত্যু হয়েছিল, তাহলে গভীর রাত্রে সেদিন মুখ্যমন্ত্রী কেন পৌঁছেছিলেন? তখন নির্বাচন ছিল বলে। তার মানে ওনার কাছে নির্বাচন
উত্তরবঙ্গের মানুষের প্রাণ বিভিন্ন বিষয়ের উপরে রাজনৈতিক নাটক করে খগেন মুর্মু মহাশয় কথা বলতে পারছে তার অসুবিধা হচ্ছে। ডাক্তার বলেছে এই জায়গাটা যত কথা বলবেন পরবর্তীকালে মুখ লক হয়ে যেতে পারে, তাহলে ওটাকে সময় দিতে হবে, অপারেশন করতে হবে। উনি 1-1.5 মিনিটেরও সময় কি বলছেন, ডায়াবেটিস। আরে ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল, ডায়াবেটিসের জন্য ওখানে ফেটে গেল। উনি তো কালকে এসে সাংসদকে দিয়ে গেল, রাত থেকে তো দেখে যায়নি না। ওই যে এই প্রশ্নগুলো ওনার শুনতে হতো। আমাকে মেরেছে তো দিদির, ওরা বলছে আমরা দিদির সৈনিক, দিদির ভাই। আপনি কে? আপনি বিজেপি করেন, আপনি এখান থেকে যান। যখন নাম জিজ্ঞেস করছি তখন আমি বুঝলাম যে আমার উপরের আক্রোশের কারণটা কি। কেন আমি বরাবরই শিলিগুড়ি, আর পৃথিবীর কেউ না জানুক, শিলিগুড়ির মানুষ জানে যে আমি টোটোওয়ালা, রিক্সাওয়ালা, যে মাঠে ঘাটে যে কাজ করে তাদের গলা ধরে কাজ করি। তো ওখানে গিয়েও একই পরিস্থিতি ছিল। প্রাথমিকভাবে ওভাবেই মানুষ আমার সাথে কথা বলছিল। হঠাৎ করে এই লোকরা এসে এইগুলো কেন আপনি বলছেন? আমরা দিদির সঙ্গে, আপনি বিজেপি, আপনি ভালো। এত কবে থেকে আবার রাস্তা নামছে ভয়? আমি আজকে বাড়ি যাই, বাড়িতে থাকার ছেলে তো আমি নই। আমি তো বলছি, আমি বুঝেছি মানে আমাদের মতন ছেলেরা যদি পৃথিবীতে না থাকে তাহলে তৃণমূলের রাজনীতি করতে সুবিধা। খগেন মুর্মুকে কি বাইরে নিয়ে যাওয়ার এরকম কোনো পরিকল্পনা? এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পার্টির নেতৃত্ব নেবে, সেটা নির্ভর করবে ওনার রিকভারির উপরে, ওনার বয়স ইত্যাদি আছে। পার্টির নেতৃত্ব আমাদের তো এফআইআর তো হয়েছে, কিন্তু এখনো তো কারো বিরুদ্ধে অ্যারেস্ট হবে কেন? ওরা তৃণমূলের দলের সম্পদ, হলো না। তৃণমূলের দলের পুলিশ গাড়ি আটকে দিয়েছিল আমাদের, যাতে আমাদেরকে পিটিয়ে মারতে পারে। পুলিশ গাড়ি, আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না, 3-4টে পুলিশ পালিয়ে যাচ্ছে যখন আমরা মানে রিকোয়েস্ট করছি যে আমাদের গাড়িটাকে বের করে দেওয়া। আর পেছনে এই যে একটা প্রি প্ল্যান্ড জনতা বা উন্মত্ততা, তাদের হাতে যাতে আমরা ছেড়ে দিয়ে পুলিশ পালাচ্ছে। তো পুলিশ সংকটটা কোথাও মনে হয় এটা কি প্ল্যান ছিল না হঠাৎ করে? 100% ওখানে যারা ছিলেন তারা আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করছে। অনেকে এসে দাদা আপনাকে দেখি, দাদা একটা আমি রিলিফ চলছে এখন প্লিজ। আর আপনারা খেয়াল করবেন যে আমি পরে নিচে নেমেছি, একাই ছিলাম, কিন্তু একটা পোর্শন আমি জানি না কোথা থেকে আসলো, কি একজন মহিলা হলুদ পরা, একজন ফ্রেঞ্চ কাটের মতন দাড়ি, এরা এসে এই পলিটিক্যাল কথাগুলো বলতে শুরু করলো। এবং স্পেসিফিক সেজন্য আমি বলেছিলাম দিদির সৈনিক, আমরা দিদির সৈনিক, আপনি এখানে কেন এসে? এরা কি সাধারণ মানুষকে উত্তপ্ত করছিল যে পরিস্থিতি হাতে বাইরে যায়? আমার তখন আর এই সমস্ত দেখার পরিস্থিতি ছিল, কেননা আমার তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল খগেনদার যাতে কিছু না হয়। দ্বিতীয় হচ্ছে এরকম মবের মাঝখানে দাঁড়িয়ে যাদের প্রথম থেকে মার তো সাধারণ শব্দ, মা বাবা তুলে যে নোংরা গালি এসব দিচ্ছিল। তো আমি এটাই ভাবছিলাম যদি এই মানসিকতা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই খারাপ। আপনি কে কি জানতে হবে না, আপনার নাম, আপনি জন্মসূত্রে কি, এটা যদি শুনে আপনি আপনার কোনো কিছু অপরাধ না থাকুন আপনাকে ধরে সেখানেই মেরে দেবে। সুকান্ত মজুমদার জানালেন যদি পুলিশ অ্যাকশন না নেয় তাহলে বিজেপি কর্মীরাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেখুন, দে অল আর মাই লিডার্স। আমি তো লিডার্সের কমেন্টসের উপরে কমেন্ট করতে পারি। সুরেন্দ্রদা, সুকান্তদা, সমীরদা, আমার নেতৃত্ব, তারা যেটা বলেছেন তারা রাজনৈতিক ভাবনা চিন্তা করে বলেছেন। আমি শুধু এইটুকু স্বপ্ন দেখি যে 2026-এ বিজেপির সরকার তৈরি করবে। বিরোধী রাজনৈতিক দল তাদের যারা কর্মী, যারা কোনো অন্যায় করে তাদের যাতে ক্ষতি না হয়। কারণ সারা ভারতবর্ষের 22-23টা স্টেটে বিজেপি রাজত্বে আছে, কোথাও এই ধরনের ঘটনা ঘটে না। আর আরেকটা কথা, আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছিলেন যে যারা এই 2011 পরবর্তী সময় আমাদের কর্মীদেরকে হত্যা করেছে, মেরেছে,
খুন করেছে পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে বের করবো। ইভেন এখানে যারা রিলিফ দিতে গিয়ে যারা এই কাজ করেছে তাদের ক্ষেত্রেও একই কথা বলবো। কিন্তু বিজেপির গড়েই যদি এই ধরনের ঘটনা ঘটে সেই জায়গায় দেখুন, গড় মানুষের, প্রথম কথা আমরা যে জায়গায় গিয়েছি সেটা কিছু জনবিন্যাসের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের প্রতিক্রিয়া এটা কিনা সেটা তো সময় বলবে। আজকেই ছবি করে দায় এড়াতে পারে রাজ্য সরকার, দায় এড়িয়ে বলছে সিভিকের হোমগার্ডের চাকরি দেবো, 5 লাখ দেবো। এটা কি ধরনের অ্যাটিটিউড রাজ্যের মধ্যে? রাজ্য সরকার মানবিকভাবে এটা ভাবছেন না বলেই এটা করছে। শুধুমাত্র পাবলিক পারসেপশন আর মিডিয়া পারসেপশনটাকে ঠিক রাখার জন্য একটা স্মল কম্পেনসেশন করেছে, কিন্তু হৃদয় দিয়ে যেটা করা উচিত সেবা কাজ সেটা রাজ্য সরকার করছে না। তাহলে মুখ্যমন্ত্রী কাছে এসে, ওনার তো হেলিকপ্টার ছিল, মিরিকে তো হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে, আজকে তো ওয়েদার পুরো ভালো ওয়েদার আছে, তো ওনার এখানে আসা উচিত ছিল। উনি কেন এগুলো দেখলেন না? উনি তো একটা দলের রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কিন্তু সি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট। এই লোকরাও তো ওনার রাজ্যের নাগরিক, তাদের প্রতিও তো দায়িত্ব রয়েছে। পাহাড়ে ভোট পাই না বলে পাহাড়কে সবসময় অবহেলা করব, ঘৃণা করব, এই জিনিস উনি করেন। সেই জন্য পাহাড়ের লোক উনাকে বিশ্বাস করে না, পছন্দ করে না। রাজনীতির কারণে কি পাহাড় অবহেলিত? যখনই তিনি আসেন তখনই বলেন যে পাহাড়ের জন্য একমাত্র যদি করে থাকে তৃণমূল। হরে কৃষ্ণ, গৌরনিতাই প্রেমানন্দে। প্রভু এখানে আশ্রম আছে সেন্টার কার্তিক মাস শুরু হয়েছে না? আজকে না প্রভু আমি আসবো। এই ভাই আপনি কার্তিক মাসের প্রথম দিন আমি চলে এলাম। প্রভু দীপদান হয়েছে আজকে? হবে সন্ধ্যার দিকে দীপদান হবে। তুলসী নেন, তুলসী নেন। এক অভূতপূর্ব মুহূর্ত দেখতে পাচ্ছেন যে একেবারে রাধা শ্রীকৃষ্ণের সামনে বিরোধী দলনেতা তিনি আসলেন, একবার ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। একেবারে অন্যরকম ছবি, অরাজনৈতিক ছবি। এর আগেও আমরা এরকম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। সেবা দরকার হলে বলবেন, আমাকে আনন্দের মাধ্যমে বলবেন বা যে মহামৈত্র এরকম কথা বলে সেখানে আপনি আসলেন, প্রণাম করলেন। আমরা আসবো না কেন? হিন্দু লোক। একেবারে দাঁড়ান দাঁড়ান,
মুখ্যমন্ত্রীকে তাড়ান 14.5 বছর 11 বছর 14.5 বছর চলে গেল। আল্লাহকে তাড়িয়ে দেন, বাকি সব সাজিয়ে মুসলমান ছাড়া কাউকে চিনে না। মহামৈত্র একদিকে যখন বলছে কাঠের মালা পড়া, এর উত্তর দিয়ে দিবে নমশূদ্র বৈষ্ণবরা, উত্তর দিয়ে দিবে হিন্দুরা। আচার মালা, তুলসী মালা আমাদের প্রাণের মালা। ধর্মের সইবে কি এই অপমান তৃণমূল যেটা করছে? জয় শ্রীরাম। हर मोमेंट में यूज होता है सर। আবার মহিলা আছে ওখানে ধরবে, কিন্তু মহিলা আছে ওখানে ধরবে। देखिए इन लोग का सफिशिएंट रेशन सब मिल रहा है, रिलीफ कैंप भी ठीक ठाक चल रहा है, लेकिन इन लोग का डिमांड नहीं लेजिटिमेट डिमांड है। उनका लैंड और उनका घर पहाड़ में जैसे होता है। अभी ये टी गार्डन का साथ यहाँ जो लोकल एमपी साहब है, पार्षद है और लोकल बॉडी है, सब मिलके बात कर रहा है, वो सब हो जाएगा। कब तक डिस्कशन होगा? क्या सेंटर कितना लगा हुआ है इसमें? जो तो डायरेक्ट सेंट्रल का तो नहीं होगा, यहाँ जो कैलामिटी रिलीफ फंड के रुपया थ्रू डीएम आता है वो सब होगा। और वहाँ जो डेट हुआ है 4 यहाँ इस एरिया में 5 लाख करके स्टेट गवर्नमेंट दिया है, 2.5 लाख करके हमारी पीएम रिलीफ फंड से डिक्लेयर हुआ है, जो इंजर्ड है 50,000 करके पीएम साहब डिक्लेयर किया है, और हम लोग जो एमपी एमएलए हैं हम लोग भी 2 लाख करके डिक्लेयर किया है। सब लोग को हम लोग भी 2 लाख देगा। ये लोग सब मिला के स्टेट गवर्नमेंट पीएम रिलीफ सब मिला के 9.5 लाख करके देश विक्टिम को मिल जाएगा। और बाकी इनका मूल जो डिमांड है, जो रिलीफ कैंप पे शेल्टर लेस है, उनका घर और लैंड, उस जो जिस एरिया में लैंडस्लाइड हुआ है वहाँ दोबारा इनका घर बनाने का कोई मौका नहीं है। इसलिए जो टी गार्डन लैंड प्रोवाइड कर रहा है, लोकल जो सब मिलके कर रहा है, रिलीफ कैंप भी सब मिलके कर रहा है। अभी कोई पॉलिटिक्स का बात ही नहीं है, आप सेवा ओनली सेवा और इनका साथ खड़ा होने का टाइम। सर नेशनल डिजास्टर के बाद डिमांड लीडर ऑफ ऑपोजिशन मींस नॉट ओनली ए पार्टी, पूरा प्रदेश की जनता के पास साथ देना ये लीडर। सर आप जैसे रिलीफ कैंप में आए हैं, मटेरियल डिस्ट्रीब्यूट कर रहे हैं, तो बहुत जगह जा रहे हैं, लोगों के साथ मिल रहे हैं, मगर आप लोगों को मार मिल रहा है ऊपर से। भर्ती भी है एमपी एमएलए, यहाँ कुछ नहीं है, ये सब मिलके कर रहा है, वो जो हुआ है ठीक नहीं। ঠিক আছে, থ্যাংক ইউ। এদের সাথে তো কথা বললে এরা তো দেখলেন এখানে প্রচুর ফ্যামিলি আছে, এরা বলছে টেম্পোরারি রিলিফ তো আমরা পাচ্ছি, কিন্তু আমাদের বক্তব্য এবং দাবি হচ্ছে, অনুরোধ হচ্ছে যে আমাদের ঘর এবং জায়গা, এখানে ল্যান্ড যারা টি গার্ডেন তারা ল্যান্ড প্রোভাইড করতে রাজি হয়েছেন, তো তাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যতক্ষণ না হবে এখানে রিলিফ হচ্ছে, লোকাল বডিজ করছেন, এনডিআরএফ করছেন, সবাই মিলে করছেন, আমরাও ক্যাম্পে সাফিসিয়েন্ট রিলিফও দিয়ে গেলাম এবং কিছু রাশিও দিয়ে গেলাম। দাদা কালকের ঘটনায় এনআইএ তদন্ত দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি, আপনিও কি একমত? নিশ্চিতভাবে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে হওয়া উচিত। স্পিকার টেক আপ করেছেন, অনারেবল স্পিকার ওম বিড়লা, এসটি কমিশন টেক আপ করেছেন, এবং আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চেও আমরা মুভ করছি। সাধারণ মানুষ কিন্তু বলছে যে মমতা ব্যানার্জি আসেন কিন্তু দেখা করেন না। দাদা সাধারণ মানুষ বলছে এই সরকারের বিরুদ্ধে। দাদা একটাই প্রশ্ন, আপনাকে কোচবিহারে আক্রান্তের শিকার হতে হয়েছিল, উত্তরবঙ্গে রিলিফ দিতে এসে রিলিফ দিতে এসে এমপি এমএলএ আক্রান্তের শিকার হলো, তারপরে আমি নেওটিয়া হসপিটালে যাব, রিলিফ দিতে এসে এমএলএ এমপিদেরও আক্রান্তের শিকার হতে হলো, আপনিও কোচবিহারে আক্রান্ত হয়েছিল। কি চলছে কি বাংলায়, কি চলছে বাংলায়? যারা করছে তারা রাষ্ট্রবিরোধী,
এবং স্পেশাল কমিউনিটির লোক, এদের সঙ্গে বাংলাদেশের জামাতের যোগাযোগ আছে। দে আর কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল। কোনো ন্যাশনালিস্ট পিপল এটা করতে পারে না, সে যে দলেরই হোক। এবং মুখ্যমন্ত্রী সবার আমরা জানি, কিন্তু এই ঘটনার পরে তিনি একটুও কোনো দুঃখ প্রকাশ করলেন না। এই ঘটনার পরে এমএলএ যারা করেছেন তাদেরকে এনকারেজ করে গেছেন। ওনার জায়গায় যে কোনো দলের যে কোনো মুখ্যমন্ত্রী থাকলে নিন্দা করতেন এবং ডিজিকে বলতেন গ্রেপ্তার করো, আমি এখানে আছি, রাত্রের মধ্যে গ্রেপ্তার, নট এ সিঙ্গেল অ্যারেস্ট টিল নাও। আমরা আগামীকালই মুভ করব সিবিআই এনআইএ ইনভেস্টিগেশনের জন্য, এবং অলরেডি অনারেবল স্পিকার ওম বিড়লা, কালকে আমি লজ করেছিলাম কমপ্লেন, তিনি অ্যাকশন নিয়েছেন এবং এসটি কমিশন অলসো অ্যাকশন নিয়েছেন। এটা ছাড়া হবে না। আমাদের স্পিকার বিমান ব্যানার্জি বিধানসভার কিছু করবেন না শঙ্কর ঘোষের ইস্যুতে, মাননীয় ওম বিড়লা এটা ছাড়বেন না, এটা আমার বিশ্বাস। এবং এখানকার এসপি কে ভুগতে হবে, জলপাইগুড়ির এসপি। আর মাত্র কিছু চলো স্যার, চলো গাড়িও যাবে তো। ছবিটা করিস, ওপাশে যা, ছবি কর, ওপাশে যা। দাঁড়া ধর, এদিকে পিছনে, আমার পিছনে আয়। আমার সামনে, আমার সঙ্গে, আমার সঙ্গে আয়। পিছিয়ে 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 যা, বাইট করো একটা। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে যখন পরিদর্শন এসেছেন বন্যা বিধ্বস্ত এলাকাগুলি, তখন একেবারে একটি রিলিফ যে সেন্টার, সেখানে বিরোধী দলনেতা তিনি এসেছেন এবং আমরা সেই ভিড় কিন্তু দেখাচ্ছি সেই ছবি রিলিফ সেন্টারের। আমার ক্যামেরা পার্সন সৌম্যকে বলো গোটা ছবিটা দেখাতে। এর আগেও ছবিটা দেখিয়েছিলাম রিলিফ সেন্টারে, এবং আজকেও কিন্তু সেই একই রিলিফ সেন্টারের এবারও কিন্তু অন্য একটি রিলিফ সেন্টারে তিনি আসলেন এবং আসার পরে এখানকার সাধারণ মানুষকে তিনি কিন্তু এই মানুষের হাতে বিভিন্ন ত্রাণ তুলে দিলেন এবং তারপরে তিনি গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় যাবেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খগেন মুর্মুকে দেখে আসার পর যে মিথ্যাচারটা করলেন, যে কোনোটা মানে বিষয়টা খুব একটা সিরিয়াস নয়, কানের পাশে লেগেছে, উনি ডায়াবেটিক পেশেন্ট, যেভাবে বিষয়টাকে ডাইলিউট করার চেষ্টা করলেন, এই মিথ্যাচারটার সাথে আমার 31শে জুলাই 2023 সালের একটি মিথ্যাচার খুব মনে পড়ছে। সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি আমাদের মধ্যে নেই, স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেদিন মুখ্যমন্ত্রী ওনাকে দেখতে গেছিলেন। ঘটনাচক্রে সেদিনকে আমিও হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে যাই। সেই সময় হাসপাতালে আমি ছাড়াও রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায়, এছাড়াও আরো বেশ কয়েকজন ছিলেন, আমার সবার নাম মনে পড়ছে না। মুখ্যমন্ত্রী ওখান থেকে বুদ্ধবাবুকে দেখে বেরিয়ে আসার পরে নিচে এসে বলেছিলেন বুদ্ধবাবু নাকি তাকে হাত নেড়েছে। তৎকালীন সময় আমি বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এটা সর্বৈব মিথ্যা, বুদ্ধবাবু হাত নাড়ার মতন অবস্থাতেই নেই। তাই আজকে মুখ্যমন্ত্রীর এই যে মিথ্যাচার, খগেন মুর্মুর এভাবে আক্রান্ত হওয়া, খগেন মুর্মুর এই ধরনের একটা সিরিয়াস এবং একটা গ্রিভিয়াস ইনজুরিকে মুখ্যমন্ত্রী যেভাবে ছোট করে দেখালেন এবং এটাকে নিয়ে যে মিথ্যাচার করলেন, আমার আজকের এই মিথ্যাচারের সাথে সেদিন ওই বুদ্ধবাবুর হাত নাড়ার মিথ্যাচারটা মনে পড়ে গেল। বুদ্ধবাবু যেই সময় তৎক্ষণাৎ সময় হাত নাড়ার মতন অবস্থাতেই ছিলেন না, একটা ঘোরে আচ্ছন্ন ছিলেন, তখন তার হেভি মেডিকেশনস চলছে, সদ্য ভেন্টিলেশন থেকে তাকে রিমুভ করা হয়েছে, উনি বলে বসলেন বুদ্ধবাবু হাত নেড়েছে। তাই আমার এই মুখ্যমন্ত্রীর এই যে বারংবার মিথ্যাচার করা, এই মিথ্যাচারের বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বাদ বাকিটা তো আপনাদের বিচার করার বিষয়।